বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের ছাত্রীদের। আজকের বিষয়বস্তু হচ্ছে আধুনিক রাষ্ট্রচিন্তা। তোমরা আধুনিক রাষ্ট্রচিন্তা জানার আগে মধ্যযুগ সম্পর্কে একটু আলোচনা করে নেই। তোমরা জানো, ইতিহাসের কাল বিবর্তনে আমরা প্রাচীন, মধ্য এবং আধুনিক রাষ্ট্র এবং এরপরে হচ্ছে সাম্প্রতিককাল, এই চারটা ভাগকে আমরা আগে একটু জেনে নেই, এরপরে আমরা আমাদের মূল আলোচনায় এসে যাই। দেখো, আধুনিক রাষ্ট্রচিন্তা। আধুনিক রাষ্ট্রচিন্তা শুরু হওয়ার আগে আমরা দেখেছি এর ঠিক আগের পর্বটা আমরা প্রথম বর্ষে আলোচনা করেছিলাম যে মধ্যযুগ সম্পর্কে। এই মধ্যযুগের অবসানের পরেই আধুনিক যুগের সূত্রপাত হয়েছে। তো আমরা রাষ্ট্রচিন্তাটাকে আমরা চারটা ভাগে এখন আমরা ভাগ করে নিয়েছি। প্রথমটা হচ্ছে প্রাচীন যুগ, যেটা সময়কালকে আমরা ধরে নিয়েছি খ্রিস্টপূর্ব 469 খ্রিস্টপূর্ব থেকে 26 অব্দ পর্যন্ত। এরপরে আমরা আসি মধ্যযুগে 6 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপরে আমরা আসি আধুনিক যুগে। আধুনিক যুগটা শুরু হয়েছে 1500 খ্রিস্টাব্দের পরে থেকে। আধুনিক যুগ শুরু হয়েছে ষোড়শ শতাব্দী থেকে বা ষোড়শ খ্রিস্টাব্দ থেকে 20 শতাব্দী পর্যন্ত। এরপরে সময়কে বর্তমান যে সময়কালটা, এটাকে আমরা ধরি সাম্প্রতিককাল। তো আমার প্রিয় ছাত্রীরা, তোমরা জানো যে আধুনিক রাষ্ট্রচিন্তা, আমরা চিন্তার কথাটা যদি একটু বিশ্লেষণ করে দেখি, মানুষ মাত্রই হচ্ছে চিন্তাশীল প্রাণী। মানুষ কখনো একটা জায়গায় তার চিন্তাটা সীমাবদ্ধ থাকে না। আর এই গতিশীল চিন্তা ভাবনার কারণেই সেই গুহাবাসী মানুষ আজ আধুনিক যুগে এসে উপনীত হয়েছে। মানুষই হচ্ছে একমাত্র প্রাণী যে চিন্তাশীল, যে তার চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, তার সৃজনশীলতা সব কিছুকে কাজে লাগিয়ে নিত্য নতুন কিছু আবিষ্কার করছে। নিত্য নতুন তার এই আবিষ্কারটা তার সমাজ, রাষ্ট্র, তার রীতিনীতি, তার সভ্যতা সব কিছুতেই তার প্রভাব পড়ছে। এরই একটা প্রভাব আমরা দেখি আধুনিক যুগে। তো আধুনিক যুগের রাষ্ট্রচিন্তা জানার আগে আমরা একটু জেনে নিই রাষ্ট্রচিন্তা বলতে আমরা কি বুঝি। আমরা যদি ওয়েবারের চিন্তা থেকে ওয়েবারের কথা মতো, অর্থাৎ ওয়েবার প্রসঙ্গে যিনি বলেছেন, অধ্যাপক ওয়েবার যেটা বলেছেন সেটা নিয়ে আমরা যদি একটু বলি, তাহলে দেখা যাচ্ছে যে রাষ্ট্রচিন্তা হচ্ছে সেই মতবাদ যা রাষ্ট্রের গঠন, প্রকৃতি ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করে। অর্থাৎ আমরা যদি আধুনিক রাষ্ট্রচিন্তাকে বিশ্লেষণ করতে চাই, তাহলে আমাদের প্রথমে জানতে হবে রাষ্ট্রচিন্তা বলতে কি বুঝি। এক্ষেত্রে আমরা অধ্যাপক ওয়েবারের বর্ণনা অনুযায়ী আমরা বলেছি, রাষ্ট্রচিন্তা বলতে বোঝায় সেই মতবাদ যা রাষ্ট্রের গঠন, প্রকৃতি এবং উদ্দেশ্য নিয়ে আলোচনা করে। এবং আমরা আরও দেখি যে সামাজিক প্রাণী হিসেবে মানুষের আচরণের কিছু নৈতিক ভিত্তি আছে। অর্থাৎ মানুষের আচরণের যে নৈতিক ভিত্তি, সেই নৈতিক ভিত্তির উপরে দাঁড়িয়ে একটা সমাজ গড়ে ওঠে। আমরা দেখি এক একটা সমাজ এক একটা নৈতিক ভিত্তির উপরে দাঁড়িয়ে থাকে। তো সেই নৈতিক ভিত্তিগুলোকে কেন্দ্র করেই মানুষের কিন্তু চিন্তা ভাবনা, ধ্যান ধারণা সব কিছুই আবর্তিত হচ্ছে। এবং তার চিন্তা ভাবনা, ধ্যান ধারণা প্রতিনিয়তই সমাজকে বদলে দিচ্ছে, রাষ্ট্রকে বদলে দিচ্ছে, তার প্রতিষ্ঠানগুলোকে বদলে দিচ্ছে। যেমন রাজনৈতিক প্রতিষ্ঠান বলো, সামাজিক প্রতিষ্ঠান বলো, সব কিছুই নিয়ত পরিবর্তনশীল হচ্ছে, নিয়তই গতিশীল হচ্ছে। তার এই চিন্তা ভাবনা, ধ্যান ধারণার এই গতিশীলতার কারণেই আমরা দেখি যে যুগের পরে যুগ পরিবর্তিতই হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা দেখি প্রাচীন যুগ থেকে আমরা মধ্যযুগে এসেছি। মধ্যযুগের যে চিন্তার ক্ষেত্রে যে একটা সীমাবদ্ধতা ছিল, মধ্যযুগকে আমরা বলেছি কি অরাজনৈতিক যুগ, যেখানে চিন্তা ভাবনা সব কিছুই ধর্মকে কেন্দ্র করেই আবর্তিত হতো, যেখানে নতুন কোনো চিন্তা ভাবনার কোনো অবকাশ থাকতো না। শুধুমাত্র গির্জা বা পোপ বা রাষ্ট্র যেটা বলবে সেটা, তার বাইরে মানুষের চিন্তা ভাবনা করার অধিকার ছিল না। কিন্তু চিন্তাশীল প্রাণীকে কতক্ষণ আর দাবিয়ে রাখা যায়? মানুষ তার চিন্তা ভাবনা, ধ্যান ধারণাকে, তার সমাজকে
পরিবর্তন করবেই করবে। অর্থাৎ মানুষের চিন্তাভাবনাটা এতটাই গতিশীল যে তার কতগুলো সামাজিক অবকাঠামোর আওতায় সে আটকে থাকতে পারে না। এটাই আমরা দেখি যে মধ্যযুগের যখন অবসান হয়েছে তখন কি পরিস্থিতিতে অবসান হয়েছে, কোন ধ্যান ধারণাগুলো আমাদের এই মধ্যযুগকে বদলে দিয়ে আধুনিক যুগে এসে আমরা উপনীত হয়েছি, সেটার যদি আমরা বিশ্লেষণ করতে চাই তাহলে আমাদের আধুনিক রাষ্ট্রচিন্তার প্রকৃতি এবং বিষয়বস্তু জানার আগে আমাদের আজকে আলোচনা করতে হবে আধুনিক যুগের বৈশিষ্ট্য। তো আমার প্রিয় ছাত্রীরা, আজকে তোমাদেরকে আমি আধুনিক যুগের বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। অর্থাৎ আধুনিক যুগ কাকে বলে, অর্থাৎ আধুনিক যুগটা কোন সময়কালটা আধুনিক যুগ। অর্থাৎ আমরা দেখি ষোড়শ খ্রিস্টাব্দ থেকে বিংশ শতাব্দী পর্যন্ত, অর্থাৎ ষোড়শ শতাব্দী থেকে বিংশ শতাব্দীর এই সময়কালটাকে আমরা আধুনিক যুগ হিসেবে ধরে নিতে পারি। তো এখন আমরা আলোচনা করব যে আধুনিক যুগ বলতে আমরা কি বুঝি, অর্থাৎ আধুনিক যুগের বৈশিষ্ট্যগুলো কি কি। তো প্রথমত আমরা দেখি যে সমাজ বিকাশের ধারাগুলো যখনই সমাজ বিকাশের এই যে ধারাগুলো কখনো আমরা কোনো সুনির্দিষ্ট নিয়ম নীতির মাপকাঠিতে আমরা আটকে রাখতে পারি না। অর্থাৎ সুনির্দিষ্ট কোনো নিয়ম মেনে কিন্তু কখনোই কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আধুনিক যুগের উদ্ভবেরও কতগুলো সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা সম্ভব না হলেও আমরা ধরে নিতে পারি পঞ্চদশ শতাব্দীতে পরিষদ আন্দোলনের ব্যর্থতার পরেই ষোড়শ শতাব্দীতে এই যুগের সূচনা হয় এবং আধুনিক যুগের কিছু সাধারণ বৈশিষ্ট্য আমরা আলোচনা করে সেই কী কারণে এই আধুনিক যুগে আমরা উপনীত হয়েছি, কোন চিন্তাধারা ধ্যান ধারণার পরিপ্রেক্ষিতে আধুনিক যুগকে আমরা আধুনিক মধ্যযুগ থেকে আলাদা করতে পেরেছি। তো প্রথমে আমরা আলোচনা করব যে ষোড়শ শতাব্দী অর্থাৎ আমাদের এই আধুনিক যুগের প্রথম বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করি। প্রথমত আমরা জানি যে কি মানুষ কখনো এই পরিবর্তনের পেছনে কি রয়েছে, মানুষের ধ্যান ধারণা চিন্তা ভাবনা তার সৃজনশীলতায় কি করছে, আমাদের পরিবর্তনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রথমে আমরা যেটা আলোচনা করব যে আধুনিক যুগের বৈশিষ্ট্যগুলো যদি আমরা সুস্পষ্টভাবে আলোচনা করে নিই, এরপরে আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে যে আধুনিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলো আমরা জানতে পারবো। প্রথমত ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। আধুনিক যুগের যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের মূল কথা হচ্ছে ব্যক্তির জন্য রাষ্ট্র, রাষ্ট্রের জন্য ব্যক্তি নয়। আমরা প্রাচীন যুগগুলো যখন আমরা আলোচনা করেছিলাম, অর্থাৎ এখানে আমরা প্লেটো নিয়ে আলোচনা করেছিলাম, তোমাদের খেয়াল আছে কিনা প্রথম বর্ষে, যে প্লেটোকে আমরা সাধারণত বলে থাকি যে প্লেটো এমন একটা ধ্যান ধারণার কথা বলেছেন যেটা হচ্ছে যে রাষ্ট্র, অর্থাৎ প্লেটোকে এজন্য কি বলা হয়, সর্বাত্মকবাদ বলা হয়। অর্থাৎ প্লেটো কিন্তু গুরুত্ব দিয়েছেন যে রাষ্ট্রকে গুরুত্ব দিয়েছেন, ব্যক্তির উপরে রাষ্ট্রকে তিনি প্রাধান্য দিয়েছেন। সেজন্য কিন্তু প্লেটোকে কি বলা হয়, যে তিনি ছিলেন সর্বাত্মকবাদের জনক। অর্থাৎ তার সমস্ত রচনাকেই বলা হয়েছে যে একেবারে সর্বাত্মকবাদের নীল নকশা, অর্থাৎ সমালোচকের দৃষ্টিভঙ্গি থেকে এটা বলা হয়। তো এর বিপরীত অবস্থা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, অর্থাৎ যেখানে প্লেটো বলেছিলেন যে ব্যক্তি রাষ্ট্রের জন্য সর্বতোভাবে নিজেকে উৎসর্গ করবে, রাষ্ট্রের সার্বিক কল্যাণের জন্য ব্যক্তি সতত চেষ্টা করবে। ঠিক বিপরীত একটা অবস্থা দেখি এখানে এসে, যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদে আমরা সেটার বিপরীত একটা অবস্থা দেখতে পাই। এখানে বলা হয়েছে যে ব্যক্তির জন্যই রাষ্ট্র, অর্থাৎ রাষ্ট্রের সামগ্রিক কার্যক্রম পরিচালনা হবে শুধুমাত্র ব্যক্তির কল্যাণকে কেন্দ্র করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের মূল কথা হলো ব্যক্তির জন্য রাষ্ট্র, রাষ্ট্রের জন্য ব্যক্তি নয়, অর্থাৎ জনগণের সকল ক্ষমতার উৎস। এখানে ব্যক্তির রাজনীতিক, অর্থনৈতিক, ধর্মীয় স্বাধীনতার
প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে, যেখানে মধ্যযুগে ব্যক্তিকে গির্জার সামন্ত প্রভু রাজার পীড়ন অধীনতা সহ্য করতে হয়েছিল, সেখানে আধুনিক যুগের আবির্ভাবের ফলে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ অর্থাৎ ব্যক্তির যুক্তিবাদিতা, স্বাধীনতা এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সবার উপরে কি হচ্ছে, মানুষ, অর্থাৎ সবার উপরে ব্যক্তিকে প্রাধান্য দেওয়া। এখন আমি এখানে প্রশ্ন করি, যারা বলে থাকেন যে না, ব্যক্তি সর্বতোভাবে রাষ্ট্রের জন্য উৎসর্গীকৃত হবে, কিন্তু কথা হচ্ছে যে ব্যক্তি রাষ্ট্র দুটো কিন্তু একে অপরের পরিপূরক। ব্যক্তি যদি রাষ্ট্রের জন্য সর্বতোভাবে নিজেকে উৎসর্গ করে, সেখানে কিন্তু রাষ্ট্র যদি কাজ করে, রাষ্ট্র হচ্ছে একটা ইট কাঠ দেওয়ালের একটা পাথর না, রাষ্ট্রের একটা অংশই হচ্ছে কিন্তু ব্যক্তি। আমরা বলে থাকি যে রাষ্ট্রের 4টা গুরুত্বপূর্ণ উপাদান আছে, তার মধ্যে একটা হচ্ছে কি, জনগণ থাকতে হবে, সেখানে সরকার থাকবে, সেখানে একটা ভৌগোলিক অবস্থান থাকবে এবং সার্বভৌমত্ব থাকবে। এই 4-এর সম্মিলনই কি হচ্ছে, রাষ্ট্র হচ্ছে। কিন্তু এখানে যদি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের বিপরীত অবস্থা আমরা দেখি, সর্বাত্মকবাদের কথা যদি বলি, যারা সর্বাত্মকবাদের প্রসঙ্গে কথা বলেছেন তারা বলেছেন কি, যে না, ব্যক্তি সর্বতভাবে রাষ্ট্রের জন্য উৎসর্গীকৃত হবে, কিন্তু ব্যক্তি কিন্তু রাষ্ট্রের জন্য কাজ করবে, কিন্তু ব্যক্তির জন্য করা হবে না, এমনটা কিন্তু সুস্পষ্টভাবে বলা নেই। তো সেক্ষেত্রে আমরা এই বিষয়টাকে একেবারেই সমালোচক দৃষ্টিতে যদি আমরা নাও দেখি, তাহলে আমরা একটু অন্যভাবে বিশ্লেষণ করে দেখতে পারি যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ যে বলেছে কথাটা, সেটা কিন্তু একেবারে রাষ্ট্রের বিপরীতেই বলে নাই। আমরা যদি এভাবে ধরে থাকি যে প্লেটো যেটা বলেছেন যে সর্বাত্মকবাদকে যদি আমরা হিসাবে ধরি, তাহলে রাষ্ট্র কিন্তু কি হচ্ছে, রাষ্ট্রের একটা অংশ কিন্তু হচ্ছে জনগণ। তাহলে আমরা যদি রাষ্ট্রের জন্য করি, আলটিমেটলি কিন্তু জনগণ উপকৃত হবে, রাষ্ট্র উপকৃত হবে, অর্থাৎ দুইয়ের একটা মধ্যবর্তী অবস্থান নিয়ে কিন্তু আমরা চিন্তা ভাবনা করে দেখতে পারি। এরপরে আধুনিক যুগের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে রেনেসাঁ আন্দোলন। এখানে ব্যক্তির বুদ্ধির মুক্তির আন্দোলনের কথা আমরা যদি একটু দেখি, যে ব্যক্তিকে যদি আমরা একটা খুব মন্ডপকতা, একটা সীমাবদ্ধ চিন্তা ভাবনার মধ্যে আটকে না রেখে তার চিন্তা ভাবনা সৃজনশীলতাকে যদি আমরা স্বাধীনতা দিই, তার চিন্তা ভাবনা করার যদি আমরা একটা মুক্ত পরিবেশ তৈরি করে দিই, তাহলে সেই ব্যক্তি কি করতে পারে, রাষ্ট্রের কল্যাণেই কাজ করতে পারে। কারণ আমরা জানি ব্যক্তির সম্মিলনেই কিন্তু রাষ্ট্রের সৃষ্টি। তাহলে আমরা এখানে দেখি যে রেনেসাঁ আন্দোলন দ্বিতীয়, অর্থাৎ আধুনিক যুগের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আধুনিক যুগের আমরা আরেকটা বৈশিষ্ট্য দেখি, রেনেসাঁ আন্দোলন। রেনেসাঁ অর্থ হচ্ছে পুনর্জাগরণ। শিল্প, সাহিত্য, বিজ্ঞান, কলা, ভাস্কর্য ও সংস্কৃতি চর্চা প্রভৃতি ক্ষেত্রে, অর্থাৎ এর প্রতিটা জায়গায় ইউরোপে যে নবজাগরণ সূচিত হয়, তাকে আমরা রেনেসাঁ বলে থাকি। রেনেসাঁ মধ্যযুগীয় চিন্তা ভাবনা দিয়ে সপ্তদশ শতাব্দীতে মানুষকে জীবনের মূল্যবোধ সম্পর্কে সচেতন করে তোলে। এর ফলে মানুষের চিন্তা চেতনা প্রসারিত হয়, জীবন সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি নতুন নতুন রূপ লাভ করে। রেনেসাঁ সম্পর্কে অধ্যাপক নিয়ার বলেন, রেনেসাঁ হচ্ছে সেই নতুন আদর্শের প্রচারণা যা পুরোপুরি মধ্যযুগীয় ব্যবস্থার অবসান ঘটিয়ে সপ্তদশ শতাব্দীতে নতুন পৃথিবীর সূচনা ঘটায়। আধুনিক যুগের বিকাশ বা গতিধারা নির্ধারণে রেনেসাঁ আন্দোলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ মধ্যযুগে যেখানে চিন্তার স্বাধীনতা ছিল না, সেখানে আধুনিক যুগে এসে মানুষ তার চিন্তা ভাবনা সৃজনশীলতার দ্বারা নতুন নতুন চিন্তার ক্ষেত্রগুলো, অর্থাৎ বিজ্ঞান, কলা, সাহিত্য সবগুলো ক্ষেত্রে তার নতুনত্ব, তার সৃজনশীলতার বিকাশ ঘটানোর স্বাধীনতাটা পায়। এই যে মানুষের চিন্তা ভাবনা, এগুলোকে যদি আমরা তার সৃজনশীলতার, তার প্রতিভা সবগুলো ক্ষেত্রকে আমরা যদি বিধিনিষেধের বেড়াজালে যদি আমরা আবদ্ধ করে ফেলি, তাহলে কখনই নতুন যুগের সূচনা হবে না, কখনই নতুন নতুন যুগের বা নতুন নতুন চিন্তা চেতনা বা নতুন নতুন ক্ষেত্র আমরা
খুঁজে পাবো না। তাহলে আমরা দেখতে পাই এই চিন্তা তার শিল্প, সাহিত্য, বিজ্ঞান, কলা, ভাস্কর্য, সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে ইউরোপে কি হয়, এক নবজাগরণ সূচিত হয়, যাকে আমরা রেনেসাঁ বলে থাকি। অর্থাৎ মানুষ যেখানে শিল্প সাহিত্যের ক্ষেত্রে মানুষ আগে একটা কাল্পনিক চিন্তা ভাবনা করতো। যেমন ধরো আগে মানুষ কি করতো, যে কখনো যদি কোনো ছবি আঁকতো তাহলে সে একটা অতি প্রাকৃতিকভাবে চিন্তা করতো যে একটা মানুষের খুব সুন্দর নিটোল চোখ থাকবে, খুব সুন্দর তার অবয়ব থাকবে, সেখানে কোনো ভূত থাকবে না, নিখুঁত একটা অবয়ব হবে। অর্থাৎ মানুষ তার কল্পনার জগৎ থেকে তার শিল্প সাহিত্যকে বিকাশ করার চেষ্টা করতো। কিন্তু আধুনিক যুগে এসে বাস্তবতার নিরিখে সে একটা চিন্তা করে যে না, বাস্তবে মানুষ আসলে কীরকম হবে, বাস্তব মানুষের সৌন্দর্যটা কীরকম হবে, বাস্তবের যে এই যে প্রকৃতি আছে, গাছ আছে, আকাশ আছে, এগুলো কি হবে, এই বাস্তবের মধ্যেই তো আমরা অনেক সৌন্দর্যের সন্ধান পাই। আমরা অতি প্রাকৃতিকভাবে অর্থাৎ অতীন্দ্রিয় কেন চিন্তা ভাবনা করব? অর্থাৎ চিন্তা ভাবনার ক্ষেত্রে বাস্তবকে ভিত্তি হিসাবে বাস্তবতার ভিত্তিতেই মানুষের চিন্তা ভাবনা করেছে। বাস্তব উপকরণগুলো দিয়েই মানুষ কীভাবে তার নতুন যুগের বা নতুন ধ্যান ধারণা বা নতুন কিছু কি আবিষ্কার করবে সেটা নিয়ে মানুষ চিন্তা ভাবনা করেছে। সেজন্য বলা হয় রেনেসাঁ হচ্ছে বাস্তবতার অর্থাৎ বাস্তব ভিত্তিক একটা চিন্তা ভাবনার একটা ক্ষেত্র বা একটা সুযোগ সে তৈরি করে। অর্থাৎ বাস্তবতাকে কেন্দ্র করেই মানুষের চিন্তা ভাবনা, ধ্যান ধারণাগুলো বিকশিত হয় এবং এখান থেকেই মানুষের নতুন নতুন কিছু সৃজন করার সুযোগ তৈরি হয়। এরপরে আমরা দেখি যুক্তির যুগ। আমরা মধ্যযুগকে আমরা পুরোপুরি দেখি কি যে এখানে মধ্যযুগ হচ্ছে একেবারেই মানে ধর্মকেন্দ্রিক। অর্থাৎ এখানে ধর্মটা যে খুব খারাপ বিষয় তা না, কিন্তু কথা হচ্ছে যে গির্জার পোপ যতটুকু তাদেরকে ধর্মীয় গ্রন্থ পড়ার অনুমতি দিত তার বেশি কিন্তু মানুষ পড়তে পারতো না বা তার বেশি কিন্তু মানুষ জানতে পারতো না। সেক্ষেত্রে আমরা দেখি যে মধ্যযুগে চিন্তার ক্ষেত্রে যে স্থবিরতা বা একটা আবদ্ধ একটা অবস্থা ছিল, সেই যুগটাকে অতিক্রম করে কিন্তু মানুষ আধুনিক যুগে উপনীত হয়েছে। তার স্বাধীন চিন্তা বা যুক্তির মধ্যে দিয়ে মানুষ বিচার বিশ্লেষণের ক্ষমতা পেয়েছে, জানতে পেরেছে কোনটা ভালো কোনটা মন্দ। এই যে কিন্তু পূর্বে কিন্তু এর আগে কিন্তু রাষ্ট্র বা ধর্ম সম্পর্কে স্বাধীনভাবে বিচার বিশ্লেষণের কোনো সুযোগই ছিল না। রেনেসাঁ সংস্কার আন্দোলন বা সর্বোপরি আমরা দেখি ইহলৌকিক এবং বিজ্ঞানের বাস্তবতা মানুষের মনের ক্ষেত্রে একটা নতুন দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটায়, যা হলো যুক্তিবাদ। অর্থাৎ যুক্তির নিরীক্ষে অন্ধ বিশ্বাস বা অন্ধ চিন্তা চেতনাকে বাদ দিয়ে মানুষ বাস্তবতা বা যুক্তির নিরিখে মানুষ চিন্তা ভাবনা করার একটা অবকাশ পায়। এরপর হচ্ছে ধর্মনিরপেক্ষতা। আধুনিক যুগের একেবারে ঠিক বিপরীত একটা অবস্থা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। অর্থাৎ মধ্যযুগে যেখানে কি ছিল, ধর্মই সব কিছু ছিল, মানুষের চিন্তা ভাবনা সব কিছুই ধর্মকেন্দ্রিক ছিল। অর্থাৎ ধর্মের এতটা বিশাল প্রভাব ছিল যেখানে মানুষের কোনো নতুন কোনো চিন্তা করার সুযোগ ছিল না। ঠিক মধ্যযুগের একটা বিপরীত অবস্থায় হচ্ছে কি ধর্মনিরপেক্ষতা, যেখানে ধর্ম একটা গভীরভাবে একটা মানুষের চিন্তা ভাবনাকে আচ্ছন্ন করে রেখেছিল। তার একটা বিপরীত অবস্থা আমরা দেখতে পাই আধুনিক যুগে এসে দেখতে পাই ধর্মনিরপেক্ষতা। অর্থাৎ মধ্যযুগে যেখানে ধর্ম একেবারে অত্যাবশ্যকীয় একটা বিষয় ছিল, ধর্মের বাইরে মানুষ চিন্তা ভাবনা করার স্বাধীনতাই ছিল না, ঠিক তেমনি তার বিপরীত একটা অবস্থা আমরা এসে দেখি ধর্মনিরপেক্ষতাকে। মধ্যযুগের শেষ পর্যায়ে এই অবস্থাটা শুরু হয় মধ্যযুগে ঠিক শেষ পর্যায়ে ধর্মনিরপেক্ষতার চিন্তার সূচনা লক্ষ্য করা যায়। আধুনিক চিন্তাধারাকে মধ্যযুগীয় চিন্তাধারা থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্য দানের ক্ষেত্রে অন্যতম বিষয় হলো ধর্মনিরপেক্ষতা। অর্থাৎ আমরা যেখানে দেখি যে মধ্যযুগের সমাজ ও রাষ্ট্রচিন্তা থেকে ঈশ্বরকে কেন্দ্র করে আবর্তিত হতো, আধুনিক যুগের চিন্তাধারা সেখানে বহুলাংশে ইহলৌকিক বলতে আমরা দেখি যে এই পার্থিব জগৎকে কেন্দ্র করে, এই পার্থিব জগতে কি আছে, যেমন ধরো এর একটা মানে মধ্যযুগে এতটাই মানে বাড়াবাড়ি ছিল বা ধর্ম নিয়ে এতটাই বাড়াবাড়ি ছিল, এতটাই মানুষের উপরে এটা নিপীড়ন চালিয়েছে যে ধর্ম থেকে মানুষ বিমুখ হয়ে গেছে। এটাও কিন্তু একটা খারাপ দিক। অর্থাৎ মধ্যযুগে যতটা নিপীড়ন ছিল ধর্মীয় কারণে, এটি অর্থাৎ মানুষ কিন্তু কোনো একটা অবস্থায় খুব বেশি দিন আবদ্ধ থাকতে চায় না, কারণ নতুনত্ব বা বৈচিত্র্য হচ্ছে মানুষের স্বাভাবিক প্রবণতা। সেই জন্য ধর্মকেন্দ্রিক চিন্তাভাবনা বা ধর্মীয় গোড়ামির ব্যাপারে মানুষ এতটাই বিরূপ মনোভাব পোষণ করে বা এতটাই সে অধৈর্য হয়ে যায় বা এতটাই সে মানে নিপীড়নের শিকার হয়ে যায় যে ধর্ম জিনিসটার উপরেই মানুষের একটা চলে আসে।
অর্থাৎ ধর্ম ব্যাপারে মানুষের একটা বিতৃষ্ণা ভাব চলে আসে। অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে যে ধর্ম মানুষের সমগ্র জীবনকে আচ্ছন্ন করেছে, সমগ্র জীবনে মানুষের উপর একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে, তার একটা বিপরীত অবস্থায় নিয়ে এসেছে ধর্মনিরপেক্ষতা। এবং সেই এটা এসে অর্থাৎ যখন থেকে এটা হয়েছে তখন থেকে আমরা এটাকে আধুনিক যুগ হিসেবে চিহ্নিত করতে পারি। অর্থাৎ এভাবে ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রচিন্তাকে আধুনিক ভাবধারায় গড়ে উঠতে সাহায্য করে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে যার ইচ্ছা হয় সে ধর্ম মানবে, যার ইচ্ছা হয় সে ধর্ম মানবে না। অর্থাৎ যেখানে একেবারে ধর্মীয় বিষয়ে একটা বাধ্যবাধকতা ছিল, সেই বাধ্যবাধকতার বেড়াজাল পেরিয়ে মানুষ ধর্ম নিরপেক্ষতার অবস্থানে আসে। এরপরে আমরা দেখি সংস্কার আন্দোলন। সংস্কার আন্দোলন হচ্ছে আধুনিক যুগের একটি অন্যতম বৈশিষ্ট্য। রেনেসাঁর পাশাপাশি এই আন্দোলনের উদ্দেশ্য ছিল ধর্মযাজকদের নিরঙ্কুশ ক্ষমতা সীমিত করা এবং খ্রিস্ট ধর্মের কুসংস্কার এবং অন্ধবিশ্বাস দূর করা। ধর্ম অবশ্যই একটা ভালো জিনিস, কারণ ধর্ম মানুষকে পরিশীলিত করে, তার নৈতিকতা বোধকে সে জাগ্রত করে, তার ন্যায় অন্যায় বোধকে শানিত করে। কিন্তু কথা হচ্ছে এই ধর্মের মধ্যেই যদি ধর্মীয় কুসংস্কার এবং গোঁড়ামি মানুষের উপরে নিপীড়ন চালায়, তখন সঙ্গত কারণেই কিন্তু মানুষ কি হয়ে যায়, সে ধর্মের উপরে বিরূপ মনোভাব চলে আসে। এই জন্য এই সংস্কার আন্দোলনটা অনিবার্য হয়ে ওঠে। সেজন্য আমরা দেখি যে ক্যাথলিক ধর্মের বিরুদ্ধে পরিচালিত এই আন্দোলনের নাম ছিল কি, রিফরমেশন বা সংস্কার আন্দোলন। অর্থাৎ এখানে পোপের বা ধর্মযাজকদের একচ্ছত্র আধিপত্য থেকে বের হয়ে মানুষ স্বাধীনভাবে তার ধর্ম পালনের জন্য সে উদ্গ্রীব হয়ে যায়। অর্থাৎ এখানে আমরা দেখি মার্টিন লুথার, ক্যালেজিন প্রমুখ সংস্কারবাদী আন্দোলনের সংস্কারবাদী চিন্তাবিদগণ রাষ্ট্র এবং গির্জার মধ্যে একটি সমন্বয় সাধনের চেষ্টা করেন। ফলে মধ্যযুগীয় গির্জার একচ্ছত্র আধিপত্যের পরিবর্তে লোকায়তবাদী চিন্তা ও চেতনার বিকাশ ঘটে। সমগ্র ইউরোপে এই আন্দোলন একটা বিরাট রূপ ধারণ করে। পুরাতন চিন্তা ভাবনা, ধ্যান, ধারণা, বিশ্বাস মুছে মানুষ একটা নতুন চিন্তা চেতনার আলোকে উদ্ভাসিত হয়। এরপরে আমরা দেখি ভৌগোলিক আবিষ্কার। আমরা দেখি প্রতিনিয়তই আমরা যদি সেই প্রাচীন যুগ থেকে যদি আমরা আসি, তাহলে আমরা দেখি যে ভৌগোলিক অবস্থার যে পরিবর্তনটা, অর্থাৎ যখন একটা রাষ্ট্র যদি একটা আধুনিক রাষ্ট্রকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখি যে আধুনিক রাষ্ট্র মোটামুটিভাবে একটা সীমানা নির্ধারণ হয়ে গেছে। কিন্তু আমরা দেখেছি যে সেই প্রাচীন যুগ থেকে মধ্যযুগ পর্যন্ত বিভিন্ন সময় যারা যত প্রভাবশালী ক্ষমতাবান, তারা তাদের পেশি শক্তির জোরে যখন যেই রাষ্ট্র দখল করত, সেই রাষ্ট্রের কাঠামো সেই অধিকৃত যে অধিকারকারী বা যেখানে যে বিজয়ী যে দলগুলো, তারা তাদের রাষ্ট্রীয় কাঠামোটাকে সেভাবে বা সেই ধাঁচেই ঢেলে সাজাতো। কিন্তু আমরা দেখি যে এভাবে ক্রমান্বয়ে বিভিন্নভাবে যুদ্ধ বিগ্রহ প্রভৃতির কারণে আর ভৌগোলিক অবস্থানগুলো প্রতিনিয়তই কিন্তু পরিবর্তন হচ্ছিল। কিন্তু আধুনিক যুগে এসে আমরা দেখি যে ভৌগোলিক আবিষ্কার রাষ্ট্রচিন্তাকে আরও ত্বরান্বিত করেছে। বিভিন্ন দেশে বিভিন্ন বিষয় আবিষ্কারের ফলে মানুষের মধ্যে ভাবের আদান প্রদান হয়েছে, একে অন্যের সাথে জানার এবং বোঝার সুযোগ হয়েছে। কারণটা হচ্ছে যে এই যে আমরা দেখি যে মানুষের সাথে মানুষের যত বন্ধন দৃঢ় হয়েছে, অর্থাৎ মানুষের সাথে যোগাযোগের ব্যাপারটা যখন বেড়েছে, তখন আমরা দেখি যে মানুষের সাথে এই যে পারস্পরিক লেনদেন, আদান প্রদান, মত বিনিময়, এটার ফলে কিন্তু কি হয়েছে, চিন্তা চেতনার ক্ষেত্রগুলো আরও সমৃদ্ধ হয়েছে। এবং এটার একটা আরও একটা অন্যতম কারণ হচ্ছে কি, যে মানুষ কিন্তু তার চিন্তা চেতনা বা তার দক্ষতা দ্বারা, তার সৃজনশীলতা দ্বারা তার যোগাযোগ ব্যবস্থাকেও সে উন্নত করেছে। এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করার ফলে ভৌগোলিকভাবে যারা দূরত্বে অবস্থান করেছিল, তাদের মধ্যে দূরত্বটা কমেছে, যোগাযোগ ব্যবস্থাটা উন্নত হয়েছে এবং মানুষের ভিতরে মানুষের সাথে মানুষের একটা পারস্পরিক লেনদেন বা বোঝাপড়াটাও সমৃদ্ধ হয়েছে। এবং এই বোঝাপড়া বা লেনদেন সমৃদ্ধ হওয়ার কারণে, ভৌগোলিক নৈকট্য হওয়ার কারণে মানুষের চিন্তা চেতনার ক্ষেত্রে এক বিরাট পরিবর্তন এসেছে এবং মানুষের সাথে যে জনসংযোগের বিষয়টা, সেটা আরও সমৃদ্ধ হয়েছে। এরপর আমরা দেখি বৈজ্ঞানিক আবিষ্কার। বৈজ্ঞানিক আবিষ্কার আধুনিক যুগের একটা অন্যতম বৈশিষ্ট্য। নিউটন, গ্যালিলিও, কোপার্নিকাস, ভেসালিয়াস প্রমুখ বিজ্ঞানীগণ তাদের গুরুত্বপূর্ণ আবিষ্কারের মাধ্যমে মানুষের চিন্তা ও চেতনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে সাহায্য করেন। অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তির বৈপ্লবিক আবিষ্কার মানুষের
চিন্তা চেতনার জগতে, মানুষের জীবনে ধ্যান ধারণা বিশ্বাসে যে বিরাট পরিবর্তনের যে পুরো বিরাট এক মানে প্রভাব ফেলেছে, তার ফলেই কিন্তু আধুনিক যুগের সূচনাটা আরও গতিশীল হয়েছে, আধুনিক যুগটা আরও গতিশীল হয়েছে। এরপর আমরা দেখি সামাজিক সাম্য প্রতিষ্ঠা। মধ্যযুগের গির্জার অপপ্রচারে বিভ্রান্ত মানুষ সাম্যের ব্যাপারে কোনো মাথা ব্যথাই অনুভব করেনি। অর্থাৎ আমরা দেখি যে সামাজিক সাম্য প্রতিষ্ঠা, অর্থাৎ সাম্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠার এই যে ধ্যান ধারণাটা আমরা এখানে দেখি যে আধুনিক যুগে এসে আমরা দেখি যে সমাজতন্ত্রের যারা প্রবক্তা, অর্থাৎ আমরা দেখি মার্কস অ্যাঙ্গেলসের প্রচারণা বা বিভিন্ন সময় চিন্তাবিদদের, যেমন রুশো বলেছিলেন যে সমাজ সব মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে, সমাজ সভ্যতা রীতিনীতি মানুষকে পদে পদে শৃঙ্খলিত করে। অর্থাৎ আমরা দেখেছি যে আধুনিক যুগের বিরাট পরিবর্তন হয়েছে মূলত কোনো যুদ্ধ বিগ্রহের মাধ্যমে না, মানুষের জ্ঞানী ব্যক্তিদের চিন্তা ধারা লেখনী এগুলো মানুষের ভিতরে এতটাই প্রভাব ফেলেছে যে মানুষের মনোজগতে এক বিরাট পরিবর্তন এসেছে। আর মানুষের মনোজগতে যখন বিরাট পরিবর্তন হয়ে যায়, মানুষ হচ্ছে এমনই ক্ষমতার অধিকারী, এমনই প্রতিভার অধিকারী, মানুষ এক বিশাল সম্ভাবনা নিয়ে জন্ম নেয় এবং তার এই বিশাল সম্ভাবনা বা বিশাল প্রতিভা তার সমাজ সভ্যতা, তার পারিপার্শ্বিক অবস্থান প্রভৃতির দ্বারা প্রভাবিত হয়ে সে এক অভাবিত উন্নয়ন ঘটাতে পারে। এরই বাস্তব প্রমাণ হচ্ছে আধুনিক যুগ। অর্থাৎ মানুষ যখন কি করেছে যে অর্থাৎ এলিট যুগকে অতিক্রম করে, অর্থাৎ সেই পুরাতন রাজা অর্থাৎ আমরা রাজতন্ত্রের বেড়াজাল পেরিয়ে মানুষ শোষণ অবিচারের সেই প্রাচীর ছিন্ন করে মানুষ সাম্যের দিকে এগিয়ে গেছে। মানুষ বুঝেছে মানবতার কথা, মানবতার জয়গান গিয়েছে, সাম্যের জয়গান গিয়েছে। তাই মানুষ মানবতা ভিত্তিক সাম্যভিত্তিক নতুন এক সমাজ সৃষ্টির প্রত্যয় আধুনিক যুগের সূচনা করেছেন। অর্থাৎ মানুষই কোনো কিছুর সূচনা করে, মানুষই নতুন কিছু আবিষ্কার করে, মানুষ তার ধ্যান ধারণা বদলায় দেখেই সমাজ বদলায়। মানুষের সাথে এই সমাজ পরিবর্তনের একটা গূঢ় সম্পর্ক রয়েছে, একটা নিবিড় সম্পর্ক রয়েছে। এরপরে আমরা বলতে পারি যে জাতি রাষ্ট্রের ধারণা। মধ্যযুগের অবসানের আরেকটা কারণ হচ্ছে কি আধুনিক জাতি রাষ্ট্রের সৃষ্টি। অর্থাৎ আমরা যদি ম্যাকিয়াভেলিকে এই জন্যই আমরা ম্যাকিয়াভেলিকে কি বলে থাকি যে আধুনিক রাষ্ট্রের জন্ম, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জন্ম। অর্থাৎ ম্যাকিয়াভেলি প্রথমে জাতি রাষ্ট্রের কথা বলেছেন। অর্থাৎ এর পরের ক্লাসে তোমাদেরকে আমি ম্যাকিয়াভেলি সম্পর্কে আলোচনা করব। এখন তাহলে আমরা দেখি যে আধুনিক যুগের আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কি জাতি রাষ্ট্রের ধারণা। মধ্যযুগের শেষ পর্যায়ে জাতিবাদ এবং জাতিভিত্তিক রাষ্ট্রের ধারণা প্রবল এবং ব্যাপকতর হতে থাকে। ম্যাকিয়াভেলি আধুনিক ইউরোপের রাষ্ট্রচিন্তার প্রথম প্রবক্তা হিসাবে এই পরিবর্তনের ধারাকে অক্ষুণ্ণ রাখেন। তিনি রাষ্ট্রশক্তিকে ধর্মনীতি বোধের প্রভাব মুক্ত করে স্বতন্ত্র লোকায়িত শক্তিরূপে প্রতিষ্ঠা করেন। এরপরে আমরা দেখি যে একচ্ছত্র রাজতন্ত্রের আবির্ভাব। অর্থাৎ আধুনিক যুগে অর্থনৈতিক পরিবর্তন সীমিত রাজতন্ত্রকে বিলুপ্ত করে একচ্ছত্র রাজতন্ত্রের জয়গানে মত্ত হয়ে ওঠে এবং এই সময় পশ্চিম ইউরোপের সর্বত্র যেমন স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড প্রভৃতি রাষ্ট্রে কেন্দ্রীভূত শাসন ব্যবস্থার প্রবর্তন করা হয়। রাজাই ঈশ্বরের একমাত্র বিশ্বস্ত প্রতিনিধি, সুতরাং তার প্রতি শর্তহীন আনুগত্যই নাগরিকের কর্তব্য। এরপর আমরা দেখি গৌরবময় বিপ্লব। 1668 সালে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সমাজ জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন আনে। এই বিপ্লবের ফলে শক্তিশালী রাজশক্তির বিরুদ্ধে পার্লামেন্টের বিজয় সূচিত হয়। আমরা ইংল্যান্ডে এটা লক্ষ্য করি, জনগণের অধিকার এবং স্বাধীনতার ক্ষেত্রে নতুন অবস্থার সৃষ্টি হয়। এই বিপ্লবের মধ্য দিয়েই একটি উদারবাদী চিন্তা ভাবনার প্রসার ঘটে। সুতরাং আধুনিক যুগের একটা বিকাশে গৌরবময় বিপ্লবের প্রভাব ছিল খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা আরেকটা দেখি শিল্প বিপ্লব। এই শিল্প বিপ্লবটাই আমরা শিল্প বিপ্লব নিয়ে যদি আমরা চিন্তা করি বা এটা নিয়ে যদি আমরা কথাবার্তা বলতে চাই তাহলে আমাকে আরেকটা ক্লাস নিতে হবে। অর্থাৎ শিল্প বিপ্লব এতটাই প্রভাব ফেলেছে আধুনিক রাষ্ট্রচিন্তায়,
তোমরা চিন্তাই করতে পারবে না। যেমন আগেকার দিনে মানুষ কি করতো, একটা হ্যান্ডলুম দিয়ে অর্থাৎ হস্তচালিত তাঁত দিয়ে কতটুকু কাপড় বা কয়টা শাড়ি বা কয়টা কাপড় তৈরি করতে পারতো। কিন্তু দেখা যাচ্ছে যে আধুনিক যন্ত্রপাতির আবিষ্কারের ফলে সেই কাপড় অর্থাৎ হ্যান্ডলুম কাপড় অর্থাৎ হস্তশিল্প তাঁতটা যেখানে সারাদিনে একটা শাড়ি তৈরি করছে, সেখানে শিল্প বা আধুনিক যে প্রযুক্তি, সেই প্রযুক্তি ব্যবহার করে মানুষ কি করছে, 1000 পিস শাড়ি তৈরি করছে বা 2000 পিস শাড়ি তৈরি করছে। কিন্তু দেখা যাচ্ছে কি, এই যে অভাবিত শিল্পের উন্নয়ন বা প্রসার, এটা মানুষের জীবনকে এতটাই গতিশীল করেছে যে সে মধ্যযুগীয় ধ্যান ধারণা থেকে বাইরে এসে সে নতুনভাবে বাঁচতে শিখেছে, নতুনভাবে তার চিন্তা ভাবনার ক্ষেত্রগুলো প্রসারিত হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে অর্থাৎ আধুনিক যুগের বিকাশে অষ্টাদশ শতকের শিল্প বিপ্লব এক যুগান্তকারী প্রভাব বিস্তার করে। শিল্প বিপ্লব ইউরোপের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক জীবনের ক্ষেত্রে নতুন সংযোজনের ভিত্তি রচনা করে। কারণ হচ্ছে এই যে শিল্প বিপ্লব, এই শিল্প বিপ্লবের ফলে একটা দেশে 1000 পিস শাড়ি যদি একদিনে তৈরি হয়, 1000 পিস বা বস্ত্র যদি একদিনে তৈরি হয়, সেটা বিক্রির ক্ষেত্রের জন্য কিন্তু শুধুমাত্র দেশীয় বাজারগুলোই কিন্তু যথেষ্ট নয়। এই অতিরিক্ত শিল্পে উৎপাদিত দ্রব্যগুলো বাইরের রাষ্ট্রে যদি সে, বাইরের ভূখণ্ডে অন্যত্র যদি সে বাজারজাত করতে যায়, তাহলে তাকে কিছু রাজনৈতিক কৌশল অবলম্বন করতে হবে, অর্থনৈতিক কৌশল অবলম্বন করতে হবে। অর্থাৎ এই যে বাড়তি শিল্প অর্থাৎ শিল্পের যে অভাবিত উন্নয়ন, এটাও কিন্তু আমাদের কি করে, অর্থনীতি বা রাজনীতির চিন্তা চেতনার ক্ষেত্রে নতুন একটা ধারার সূচনা করতে সাহায্য করে। এরপর হচ্ছে পুঁজিবাদ। আধুনিক যুগের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পুঁজিবাদ, যা মধ্যযুগের সামন্তবাদের ধ্বংসাবশেষের উপর প্রতিষ্ঠিত। কারণ আমরা দেখি যে শিল্পের উন্নয়নে কিন্তু এই পুঁজিবাদের জন্ম দিয়েছে। প্রথমত আমরা দেখি যে সামন্তবাদ কি কোন অর্থনীতির উপরে প্রতিষ্ঠিত ছিল? সে সামন্তবাদ প্রতিষ্ঠিত ছিল কৃষিভিত্তিক অর্থনীতির উপরে। কিন্তু যে কৃষিভিত্তিক অর্থনীতির জায়গায় যখন শিল্পভিত্তিক অর্থাৎ শিল্পের যে বিকাশ, শিল্পভিত্তিক যে অর্থনীতি, সেই অর্থনীতির বিকাশটার সাথে সাথে আমরা দেখি যে সামন্তবাদের কিন্তু একটা ধস নামে। অর্থাৎ সামন্তবাদীর জায়গায় শিল্প মালিক বা শিল্পের যে শিল্প মালিকরা বা শিল্পের উন্নয়ন যে একটা নতুন একটা পরিবেশ বা আবহ তৈরি করে, সেখান থেকে কিন্তু পুঁজিবাদের জন্ম হয়। তাহলে পুঁজিবাদ আমরা বলতে কি বুঝি? পুঁজিবাদ আমাদের কি করে, যে একটা অর্থনৈতিক একটা কৌশল, সেটা মানুষের কি করে, অর্থাৎ মানুষের অর্থাৎ ব্যক্তির ক্ষেত্রে এটাকে প্রাধান্য দেওয়া হয়। অর্থাৎ ব্যক্তি কতটুকু ভোগ করবে, কতটুকু সে বিনিয়োগ করবে, কতটুকু উৎপাদন করবে, কতটুকু সে শ্রমিককে মজুরি দেবে, সব কিছু ব্যক্তির স্বাধীনতার উপরে নির্ভর করে। অর্থাৎ ব্যক্তি স্বাধীনভাবে এই ক্ষেত্রগুলোতে তার চিন্তা ভাবনা, তার ধ্যান বা তার প্রতিভা, এগুলোকে বিনিয়োগ করে, তার সৃজনশীলতাকে বিনিয়োগ করে সে যাতে উত্তরোত্তর সে আরও সমৃদ্ধি ঘটাতে পারে নিজের, সেটার একটা স্বাধীনতা আমরা দেখি পুঁজিবাদে দেওয়া হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায় হচ্ছে সাম্রাজ্যবাদ। অর্থাৎ পুঁজিবাদের প্রয়োজনেই সাম্রাজ্যবাদের কিন্তু সৃষ্টি হয়েছিল, যা আধুনিক যুগে মানুষের সামগ্রিক চিন্তা ভাবনার ক্ষেত্রে এক বিরাট পরিবর্তন আনে। এরপর হচ্ছে আমরা দেখি আধুনিক যুগের আরেকটা বিষয় হচ্ছে সাম্রাজ্যবাদ। সাম্রাজ্যবাদ মূলত পুঁজিবাদের স্বাভাবিক পরিণতি। আমরা আগের পয়েন্টে বলেছি যে পুঁজিবাদের কারণেই কিন্তু কি হয়েছে, যে তার শিল্প বা সম্প্রসার, মুনাফার অতিরিক্ত মুনাফা, এগুলো অর্জনের জন্যই এই স্বাভাবিক কারণেই কিন্তু সাম্রাজ্যবাদের জন্ম হয়েছে। অর্থাৎ সে অন্য রাষ্ট্রের বাজার দখলের জন্য, যেমন ধরো আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা বলি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি একবার ভারতীয় উপমহাদেশে এসেছিল না, তারা রাজ্য জয় করে গেছে বা তারা এখানে তাদের বাজার সম্প্রসারণ করে গেছে। অর্থাৎ বাণিজ্যের প্রয়োজনেই কিন্তু দেখা গেছে কি সাম্রাজ্যবাদের বিকাশ ঘটেছে। এরপরে হচ্ছে আমরা দেখি সমাজতন্ত্রবাদ। সমাজতন্ত্রবাদ সারা বিশ্বে এক অভূতপূর্ব সারা জায়গায়। আমরা জানি সমাজতন্ত্রবাদ কিন্তু হচ্ছে আমাদের শিল্প বিপ্লবের একেবারে একেবারে বিপরীত প্রতিক্রিয়া হিসেবেই জন্ম হয়েছে। কারণ শিল্প বিপ্লবের ফলে যে শোষণ নির্যাতন নেমে এসেছে শ্রমিকের উপরে, অর্থাৎ শিল্পের যে মালিক, তাদের যে অতিরিক্ত মুনাফা করার লোক, তাদের যে বাজারজাত করার যে লোক, অর্থাৎ এই শিল্পকে কাজে লাগিয়ে তারা তাদের যে উত্তরোত্তর উন্নয়ন ঘটানোর যে
তাদের যে একেবারে সার্বিক প্রচেষ্টা, এই সার্বিক প্রচেষ্টার বিপরীতে আমরা দেখি সমাজতন্ত্রবাদের জন্ম হয়। কারণ এই শিল্প বিপ্লব বা শিল্প মালিকদের এই অতিরিক্ত মুনাফা লোভের কারণে আমরা দেখি শ্রমিকের শোষণ শুরু হয়, অর্থাৎ শ্রমিক মালিকের যে দ্বন্দ্বটা শুরু হয় তার বিপরীতে আমরা দেখি সমাজতন্ত্রবাদের জন্ম হয়েছে। সমাজতন্ত্রবাদ এইসব পুঁজিবাদী মালিকের বিপরীতে দাঁড়িয়ে তারা শ্রমিকের শোষণের বিরুদ্ধে কথা বলেছে। সেজন্য সমাজতন্ত্রবাদ সারা বিশ্বময় একটা ব্যাপক পরিবর্তন, একটা মানুষের চিন্তার জগতে একটা ব্যাপক পরিবর্তন এনে দিয়েছে। পরিশেষে আমরা বলতে পারি আধুনিক যুগের সূচনা হচ্ছে মানব ইতিহাসের এক বিরাট অর্জন। তো তোমাদের নেক্সট ক্লাসে আমি আলোচনা করব আধুনিক রাষ্ট্রচিন্তার যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে তোমাদের সাথে আমি পরবর্তী ক্লাসে কথা বলবো। এ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের সাথে আমার আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।